আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক। দুপাশে দুজন পুলিশ কর্মকর্তা, পেছনে এক ঝাঁক পুলিশ একজন তরুণকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে তরুণের মুখ চেপে ধরে বলছে, চুপ, আর একটা কথা বলবি তোকে জানে মেরে ফেলবো। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। কোটা সংস্কার আন্দোলন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে, যেটা একসময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন, সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণমানুষের। সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই 200-র উপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন, যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে 10,000-এর উপরে মানুষ, তাদেরকে মুক্ত করার আন্দোলন। যেই অবশেষে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রাজপথে নামলো চিত্র জগতের নায়ক মোশাররফ করিম এবং সিয়াম হাসান। এর আগেও কিন্তু অনেক শিল্পী, অনেক চিত্রনায়ক, নাট্য জগতের চিত্রনায়করাও কিন্তু মাঠে নেমেছিল। অবশেষে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং চিত্রনায়ক সিয়াম শিক্ষার্থীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে এবং কী কথাগুলো বলেছে শুনলে আপনারা অবাক হবেন। সোশ্যাল মিডিয়ায় গতকালের আন্দোলন থেকে একটা চিত্র মানুষকে এতটাই হতভম্ব করেছে, পুলিশ একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে বলছে, আর একটা কথা বললে তোকে শেষ করে দেব, আর একটা কথা বললে তোকে মেরে ফেলবো। এমন একটা চিত্র সোশ্যাল মিডিয়ায় যেন তুমুল আকারে ভাইরাল হয়েছে এবং এ নিয়ে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে গোটা পৃথিবীতে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিএনপির টপ লেভেলের একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তাছাড়াও সেই চিত্রটিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো ভিডিওর শুরুতেই কিছুটা অংশ আপনারা দেখেছেন। সবাইকে বলবো না টেনে ধৈর্য ধরে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চিত্রনায়ক মোশাররফ করিম, চিত্রনায়ক সিয়াম এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সেই চিত্রটি, সেই ভিডিওটি, পুলিশ যে একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে তাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছিল, সেই ভিডিও চিত্রটিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়াই, আমরা সরাসরি ভিডিওগুলো দেখে আসি। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। ইয়াস, হ্যাঁ। আপনি নিজেটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে, শান্তি চাই।
না আমিও তো অনেকেই অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হবে না, বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সূত্র আমার হাতে না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক, আমার কথা বুঝেন স্যার, কোনো কথা বলবেন প্লিজ প্লিজ স্যার। স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। এটা আপনি নট এবল টু গিভ ইউ রিকোয়েস্ট। যাও প্লিজ স্যার, বুঝার চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীদের এটা দাবি ছিল, সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম, আপনি আমাকে ধরে নিয়ে আসছেন। তোমাদের ধরে আনছি তোমাদের কোনো কিছু করার জন্য না। আমাদের আমরা জানি আপনি কিছু করবেন না, তোমাদের ব্রেন ওয়াশ আছে তো, তোমাদের কাউন্সেলিং করতে হবে। স্যার আমরা স্যার এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে স্যার, এটা একদম ভুল স্যার, জামাতের পেতাত্তারা ঢোকে নাই স্যার, এটা আপনার ভুল। আপনি যে কথা বলতেছেন স্যার ভুল, আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না তোমার নাম পর্যন্ত। নো স্যার, নো স্যার, একটা কথা বলতে পারবো স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার। স্যার আরেকটা কথা কান্না করে দাও। কিচ্ছু কথা বলবেন স্যার, ইমরুল স্যার এই জায়গায় কথা দিচ্ছে, তার উপর তার কথা হয়। আমরা তো চলে যাচ্ছিলাম স্যার, আপনি দেখছেন আপনাকে আমি আমরা চলে যাচ্ছি, সেটা ছেড়ে দিবে এটা ঠিক আছে স্যার। এই মুহূর্তে আপনি ধরে নিয়ে যাচ্ছেন না, এটা পরিস্থিতি যে করতেছেন স্যার, এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা প্রকাশ করতেছেন ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করতেছি, আমি রিকোয়েস্ট করতেছি, আমি রিকোয়েস্ট করছি আপনাকে সাপোর্ট করছি, আমাকে ছেড়ে দিন। আমরা জাস্ট আমাদের ন্যায্য হিস্সা আপনাদেরকে জানানোর জন্য আসছি, আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই। আপনি আমাকে দেখে যদি মনে হয় আমাদের দেখে যদি মনে হয় যে আমরা ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছা তা করেন। আমি তো আপনার ভাই, আপনি তো আমার ভাই, একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করেন যে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগের ব্যক্তিতে আপনি করতে পারেন। 5টা মিনিট থাকেন স্যার, আমি আমরা কিছু বলেন নাই, না কিছু ব্যস্ত জানি আপনাকে বুঝাইতে পারি না। এটি মল এটা ব্যাক আমি বলতেছি আপনাকে দায়িত্ব, আমি এখানে দাঁড়াবো না, কিচ্ছু করা হয়নি। ইমরুল স্যার আপনার দেহে বসে সেই কাজ করবেন না। দুপাশে দুজন পুলিশ কর্মকর্তা, পেছনে এক ঝাঁক পুলিশ একজন তরুণকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে তরুণের মুখ চেপে ধরে বলছে, চুপ, আর একটা কথা বলবি তোকে জানে মেরে ফেলবো। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। কোটা সংস্কার আন্দোলন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে, যেটা একসময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন, সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণমানুষের। সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই 200-র উপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন, যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে 10,000-এর উপরে মানুষ, তাদেরকে মুক্ত করার আন্দোলন, যেই সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নিরাপত্তা দেবার নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলন এখন রূপ নিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার আন্দোলন। ঠিক ওই যুবকটি যিনি বারবার কথা বলছিলেন এবং বারবার বলছিলেন পুলিশদেরকে আমাকে ছেড়ে দিন, আমি তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম এবং আমি ফিরে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দিন। একটা পর্যায়ে খুব বল প্রয়োগের মাধ্যমে ছেলেটিকে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ অফিসারটি বলছে, চুপ, আর একটা কথা বলবি তো জানে মেরে ফেলবো। এই আন্দোলনে এই ধরনের ভাষার প্রয়োগে অভ্যস্ত তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইভাবেই দমন করতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইভাবেই সাধারণ নাগরিকদের উপরে বল প্রয়োগ করে তাদেরকে স্তব্ধ করে দিতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুতরাং এই আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে যারা ছাত্ররা অংশ নিয়েছেন তাদের সাথে ভিন্ন কোনো রকম ব্যবহার করবে এটা তো আশা করারই কিছু নাই। কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মজ্জায় ঢুকে গেছে, তাদের মাথার মগজে ঢুকে গেছে যে কোনো ন্যায্য, যৌক্তিক, রিজনেবল আন্দোলন দমনের একটাই উপায় ভয় দেখানো এবং বল প্রয়োগ করা। আমি আরেকটি ঘটনা যেটি গতকালকেই ঘটেছে, একজন ছাত্রী, একজন বোন তার ভাইকে জাপটে ধরে রেখেছে, কিছুতেই ছাড়বে না। সে বলছে আমার ভাই কোনো অপরাধ করে নাই, তাকে আপনারা নিতে পারেন না। একটা পর্যায়ে ভাইটিকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো। বোনটি সেখানেও দাঁড়িয়ে চিৎকার করছে, আমার ভাইকে ছেড়ে দিন, সে কিচ্ছু করে নাই। আচ্ছা, আপনারা কি 1 মাস আগে, মানে কোটা সংস্কার আন্দোলনটি এই গণজোয়ারে রূপ নেবার আগে আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা কি কেউ কখনো চিন্তা করেছিলাম যে কোনো হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করা যায়? আমরা ভাবিনি, কিন্তু এখন আমরা করছি, কারণ আমাদের সেই ভয়টি ভেঙে গেছে। দেয়ালের দিকে ঠেলতে যদি থাকেন আপনি কাউকে, একটা পর্যায়ে আপনি দেখবেন যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায়। বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের
কিছু শব্দের অর্থ বদলে গেছে। আপনারা কি লক্ষ্য করেছেন? একটা সময় কাউকে মেরে ফেলতে হবে, কাউকে নির্যাতন করতে হবে, কাউকে গুলি করতে হবে, সেটা আপনার বিশ্ববিদ্যালয়ের গণরুম হোক কিংবা পুলিশের হেফাজতে হোক, তাকে অবলীলায় জামাত শিবির বলা হতো। একটা সময় বাংলাদেশে আপনি ভোট চাইলে, ভোটের অধিকার চাইলে, ভোট দেওয়ার নাগরিক যে অধিকারটি, ন্যূনতম নাগরিক যে অধিকার, সেটা চাইলে আপনাকে বলা হতো আপনি জামাত শিবির করেন। আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলতেন, আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন, আপনি যদি মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন, অবলীলায় আপনাকে বলা হতো আপনি রাজাকার, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আপনি সরকারের যে কোনো ন্যায্য রিজনেবল সমালোচনা করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হবে। খেয়াল করেছেন এই কথাগুলো কিভাবে তার অর্থ পাল্টে ফেলেছে? এই শব্দগুলো কিভাবে এখন জনতার, স্রোতের, ছাত্রদের, আপামর জনসাধারণের মুখে মুখে ঘুরছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনার যে কোনো ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ালেই আপনাকে রাজাকারের যে তকমা দিয়ে চুপ করিয়ে দেয়া হতো, রাজাকারের যে তকমা দিয়ে আপনাকে পিটিয়ে মেরে ফেলা হতো, আব্রাকে মেরেছিল ঠিক যেভাবে, রাজাকারের তকমা দিয়ে আপনার মোবাইল টেলিফোন চেক করে করে আপনাকে গণরুমে নিয়ে বিভৎস কায়দায় টর্চার করা হতো। সেই রাজাকার শব্দটা তার অর্থ পাল্টে ফেলেছে আওয়ামী লীগের এই দুঃশাসনের কবলে পড়ে। এবং মজাটা এটাই যে এই পরিবর্তনটি ঘটেছে আওয়ামী লীগের শাসন আমলে। যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র ফেরিওয়ালা, যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দাবিদার বলে নিজেকে দাবি করে, যেই আওয়ামী লীগ প্রচার এবং প্রসার করে থাকে একটা বাক্যের যে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন তাহলে আপনাকে আওয়ামী লীগ করতেই হবে, আর আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকেন আপনি রাজাকার, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আপনি পাকিস্তানের পন্থী, আপনার পাকিস্তান চলে যাওয়া উচিত। এই কথাগুলো বলে 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 17 বছর এই দেশের মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছে। 17 বছর এই দেশের মানুষের মুখ আটকে ফেলা হয়েছে, ঠিক যেভাবে ওই পুলিশ অফিসারটা ছাত্রটির মুখ চেপে ধরে বলেছিল, আর একটা কথা বলবি তো জানে মেরে ফেলবো। আমি দেখছিলাম ভিডিওটা, সেখানে আমি দেখছিলাম একটা পর্যায়ে পুলিশ বলছে জামাত শিবির তোদের ব্রেইন ওয়াশ করে ফেলছে, পাকিস্তান পন্থী হয়ে গেছিস, প্রেতাত্মা, রাজাকারের প্রেতাত্মা তোদের মাথায় ঢুকে গেছে, তোর ব্রেইন ওয়াশ করাতে হবে। দেখেছেন কিভাবে নিজের দেশের নাগরিককে অত্যাচার করতে, আইনের পুরোপুরি লঙ্ঘন ঘটিয়ে ছাত্রকে টেনে হিচড়ে নেওয়ার সময় আবারও সেই শব্দ রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। আজকে ছাত্র সমাজের তরফ থেকে চিৎকার করে আওয়াজ উঠেছে, আমি তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সুতরাং স্বৈরাচার তার গদি রাখতে গিয়ে যে কোনো কথাই বলতে পারে। সাধারণ মানুষ এই ফাঁকিটা করেছে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আরেকটি কথা বলি, বাংলাদেশের এই আন্দোলন কেবলমাত্র আপনার, আমাদের 16 কোটি মানুষের আন্দোলন নয়, আন্দোলনটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমার বড় বোন, আমার কাজিন, তার মেয়ে ইউনিভার্সিটিতে কয়েক বছর আগেই পাশ করে বেরিয়েছে, সে বাংলাদেশে হয়তো 2 বার মাত্র এসছে, ইউএসএ তে থাকে, আমার বোনও ইউএসএ তে থাকে। সেখানে গতকালকে আমার বোন আমাকে জানালো তারা ক্যাম্পেইন করছে, তারা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে ক্যাম্পেইন করছে। একই খবর আমার ভাই কানাডা থাকে, সে জানালো তার বাচ্চারা ক্যাম্পেইনে গেছে। একই খবর আমরা শুনতে পাচ্ছি বিশ্বের নানান দেশ থেকে। সুতরাং এই আন্দোলন কিন্তু এখন আর বাংলাদেশের মাটিতে সীমাবদ্ধ নাই। আপনাদের আওয়াজ, আমাদের আওয়াজ, বাংলাদেশের আওয়াজ এখন পৌঁছে গেছে বিশ্বব্যাপী। সে কারণেই আমরা দেখছি ব্রিটিশ পার্লামেন্টের 2জন বাংলাদেশি এমপি, মানে বাংলাদেশি বংশোদ্ভূত 2জন এমপি, রূপা এবং আফসানা, তারা আওয়াজ তুলেছে ব্রিটিশ পার্লামেন্টে। তারা গণগ্রেপ্তার, হত্যা, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া, গুম করা, শত শত মামলা দেয়া, এই বিষয়গুলো নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা বাংলাদেশের সঙ্গে আছেন। একই ধরনের আওয়াজ উঠেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে। প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টির মহাসচিব একটি খোলা চিঠি লিখেছে এবং সেখানে তিনি কন্ডেম করেছে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেটার ব্যাপারে এবং তার উদ্বেগ তিনি জানিয়েছেন। একই ধরনের কথা এসছে জাতিসংঘ থেকে। জাতিসংঘ গত 2 দিন আগেই বলেছে অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এই আওয়াজ উঠে এসছে আমেরিকার পার্লামেন্ট থেকে। আমেরিকার 2জন কংগ্রেসম্যান স্পষ্টভাবে বলেছে মর্যাদা ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য আন্দোলনকারীদের পাশেই আছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের চুক্তির আলোচনা যেটি চলছিল সেটি বন্ধ করলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠক হয়েছে তখন তারা বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে তাদের গভীর উদ্বেগ জানিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার,
তুলে নিয়ে যাওয়া, বাড়ি বাড়ি গিয়ে সার্চ করা কোন বাড়িতে স্টুডেন্টস আছে, কোন বাড়িতে ছাত্র আছে, তারা কোন মতাদর্শে, তাদের মোবাইল টেলিফোন চেক করা, এই সকল কিছুর সুষ্ঠু তদন্ত দাবি করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্টেরিয়ান। এর মধ্যে আরেকটি খবর আমি একটু জানাতেই চাই। যুক্তরাজ্যের ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যিনি প্রতিনিধি, তিনি উদ্বেগ জানিয়েছেন এবং খুব স্পষ্ট ভাষায় তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে, তিনি তার এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারে একটা পোস্ট করেছেন যেখানে বলছেন যে met with Foreign Minister of Bangladesh, Dr. Hassan Mahmood, and reiterated deep concern at BD law enforcement authorities' excessive use of force in recent protests. তারা তাদের উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সেই বিষয়ে। I call for accountability and dialogue with student protesters. তিনি জবাবদিহিতা আশা করেছেন, তিনি জবাবদিহিতা চেয়েছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে এবং একই সঙ্গে তিনি বলেছেন যারা ছাত্র আন্দোলন করছে তাদের সঙ্গে ডায়ালগ বা আলোচনায় বসবার জন্য। Human rights are a fundamental element of EU and Bangladesh ties. মানবাধিকার ইউ এবং বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি। সুতরাং আপনি, আমি, আমরা যারা লড়াই করছি, আমরা যারা রাজপথে আছি, আমরা যারা বয়ান তৈরি করছি, আমরা যারা কাজ করছি যার যার জায়গা থেকে যার যার মতন করে, আমরা কেউই একা নই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। ক্রমাগতই বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এ যেন থামছেই না আন্দোলন। শিক্ষার্থীদের দাবি না মেনে নিলে আন্দোলন হয়তো থামবেও না, যেটা আমরা সাধারণ জনতা হিসাবে দেখতে পারছি। একসময় মাঠে নেমেছিল শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে। এরপরে কিন্তু ক্রমান্বতই একটাকে উপেক্ষা করে এখন শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের মা বাবা, আইনজীবীরা, সাধারণ জনতা এবং কি সেলিব্রিটিরা সহ সবাই ঝাঁপিয়ে পড়ছে মাঠে এবং সকলের দাবি না মানলে তারা রাজপথ ছাড়বে না, এমনটাই শোনা যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো নিয়ে এসেছিলাম, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মন্তব্য, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।